গল্প শুরু হয় হিবিকি নামের এক ছেলেকে দিয়ে। সে একটা অদ্ভুত দেখতে খরগোশের কাছ থেকে বাঁচতে দৌড়াচ্ছিল এবং আপাতত সে জানে না যে সে কোন দুনিয়ায় আছে। দৌড়াতে দৌড়াতে হিবিকি একটা অদ্ভুত শব্দ শুনতে পায়। সেই শব্দ তাকে বলে, আমি এই খরগোশটাকে এখন অপ্রেজ করতে যাচ্ছি। এই শব্দ তাকে অ্যানালাইজ করে জানায় যে এই র্যাবিটের নাম হর্ন র্যাবিট এবং এটি লেভেল 1-এ আছে। এখন এই র্যাবিট হিবিকির ওপর অ্যাট্যাক করতে যাচ্ছিল, কিন্তু হিবিকি ঘুরে দাঁড়ায় এবং এই র্যাবিট সরাসরি তার ব্যাগে গিয়ে লাগে, যার ফলে হিবিকি নিচে পড়ে যায় এবং এর কারণে র্যাবিটটা চাপা পড়ে মারা যায়। পরের দৃশ্যে দেখা যায় এক এলফ মেয়েকে, যে জঙ্গলে ছিল এবং সে একটা শব্দ শুনতে পায়। সেই শব্দ তাকে বলে, তোমাকে পূর্ব দিকে যেতে হবে, কারণ সেখানে তোমার জন্য একটি মূল্যবান জিনিস অপেক্ষা করছে। এটা শুনে মেয়েটি চিন্তায় পড়ে যায়। ঠিক তখনই তার শার্টের বোতাম ছিঁড়ে যায় এবং তার বাস্কেটবল বের হয়ে যায়। এটা দেখে সে নিজেই অনেক লজ্জা পায়। এরপর আবার হিবিকির দৃশ্য দেখানো হয়, যে তার ফোন বের করে চেক করে, কিন্তু ফোনে কোনো নেটওয়ার্ক থাকে না। এখানে তার ক্ষুধাও লাগে এবং সে র্যাবিটটার দিকে তাকায়, কিন্তু সে ভাবছিল সে কি এই র্যাবিটের মাংস খেতে পারবে। ঠিক তখনই সে আবার তার সিস্টেমের শব্দ শুনতে পায়। সিস্টেম তাকে জানায় যে এই র্যাবিট খাওয়ার উপযুক্ত এবং সে এটা খেতে পারে। তাই এখন হিবিকি র্যাবিটটা তুলে নিয়ে তার ব্যাগে রেখে দেয়। এখন সিস্টেম আবার উপস্থিত হয় এবং তার ব্যাগ সম্পর্কে বলতে শুরু করে। সিস্টেম তাকে জানায় যে যেই মেটেরিয়াল দিয়ে হিবিকির ব্যাগ তৈরি, সেই মেটেরিয়াল এই দুনিয়াতেই এক্সিস্ট করে না। হিবিকি এখন এই সিস্টেম দেখে ভাবে, আমি এই সিস্টেমের সাহায্যে নিজেকেও অ্যাপ্রেজ করতে পারি। সিস্টেম তাকে তার নাম, বয়স এবং তার জব জানায়। হিবিকির বয়স 16 বছর এবং তার জব হলো অ্যাপ্রেজার, কিন্তু এখনও সে জানে না যে এই শব্দটা সে শুনছে সেটা কার এবং কোথা থেকে আসছে। সিস্টেম এখন তাকে জানায় যে সে এক স্ট্যাটাস সাপোর্ট। হিবিকি চেক করে এবং জানতে পারে যে তার কাছে একটি নয়, অনেকগুলো স্কিল আছে। হিবিকি এখন এখানে এক্সপার্ট আই নামের একটি স্কিল ব্যবহার করার কথা ভাবে, কিন্তু এই স্কিল ব্যবহার করার পর কিছুই হয় না। তাই এখন সে সিস্টেমের সাহায্য নেয় এবং ওয়ার্ল্ড ম্যাপ খুলে ফেলে। এখানেই দুনিয়ার ম্যাপ খুলে যায়, কিন্তু সে বুঝতে পারে না এই ম্যাপ কেমন। সে এখানে শুধু কিছু লাইন দেখতে পায়। এখন সে সিদ্ধান্ত নেয় যে সে সোজা হাঁটতেই থাকবে। এখন হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে যায় এবং সে একটি রাস্তা খুঁজে পায়, কিন্তু এখানে তার ব্যালেন্স নষ্ট হয়ে যায় এবং সে রাস্তায় পড়ে যায়। কিছুক্ষণ পর তার সিস্টেম আবার উপস্থিত হয় এবং তাকে জানায় যে সে একটি নতুন টাইটেল পেয়েছে, যার নাম কাস্টঅ্যাওয়ে ইন অ্যান ইসেকাই। সে এগুলো দেখছিলই, কিন্তু তখনই তার কাছে একটা বড় মনস্টার চলে আসে। এটা দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে যে সে অন্য এক দুনিয়ায় চলে এসেছে। কিন্তু হঠাৎ করেই সেই মনস্টারের ওপর একটা অ্যাটাক হয় এবং মনস্টারটা সেখানেই মারা যায়। এই অ্যাটাক সেই এলফ মেয়েই করে, যাকে আমরা আগে দেখেছিলাম। সে তার ধনুক দিয়ে এই মনস্টারকে মেরে ফেলে। সিস্টেম এখন হিবিকির একটি স্কিল অ্যাক্টিভ করে, যার নাম ট্রান্সলেশন, যাতে সে এই এলফের সাথে কথা বলতে পারে। হিবিকি তাকে ধন্যবাদ জানায় তার জীবন বাঁচানোর জন্য। মেয়েটা জানায় তার নাম অ্যামেলিয়া। হিবিকিও নিজের পরিচয় দেয়। হিবিকি অ্যামেলিয়ার কান দেখে বুঝতে পারে যে সে একজন এলফ। সে ভাবছিল যে অ্যামেলিয়া হয়তো কসপ্লে করছে। অ্যামেলিয়া হিবিকির কথা ঠিকমতো বুঝতে পারে না। সে তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? এখন হিবিকির সিস্টেম আবার ওপেন হয় এবং অ্যামেলিয়া সম্পর্কে সব কিছু জানাতে শুরু করে। সিস্টেম জানায় যে এই এলফের বয়স 56 বছর। তখন হিবিকি বুঝে যায় যে অ্যামেলিয়া কোনো কসপ্লে করছে না, সে সত্যিই একজন এলফ। অ্যামেলিয়ার জব হলো স্পিরিট আর্চার। তখন অ্যামেলিয়া হিবিকিকে জানায় যে এই এলাকায় একটি মনস্টার ঘুরছে, যার নাম মেজ ইটার। সে নিজেকে ঝোপের মধ্যে লুকিয়ে রাখে। অ্যামেলিয়া হিবিকিকে এটাও বলে যে চিন্তার কিছু নেই, কারণ সে তাকে রক্ষা করবে। অ্যামেলিয়া ভাবে যে হিবিকি একটা বাচ্চা, তাই সে তাকে জড়িয়ে ধরে। কিন্তু যখন সে জানতে পারে যে হিবিকি 16 বছরের, তখন সে হিবিকিকে দূরে সরিয়ে দেয়। পরের দৃশ্যে রাতে তারা আগুন জ্বালিয়ে বসে আছে। তখন হিবিকি জানতে পারে যে এই দুনিয়ায় 15 বছর হলেই সবাই প্রাপ্তবয়স্ক হয়ে যায়। এরপর হিবিকি তার মারা র্যাবিটটি অ্যামেলিয়ার সাথে শেয়ার করে এবং তারা দুজনেই সেটি খায়। পরের দৃশ্যে তারা চা খাচ্ছিল। তখন হিবিকি অ্যামেলিয়ার কাছে এই দুনিয়া সম্পর্কে জিজ্ঞেস করে। অ্যামেলিয়া তাকে জানায় যে এই জায়গাটির নাম কিংডম অফ হারাস্টিয়া। অ্যামেলিয়া হিবিকিকে জিজ্ঞেস করে, তুমি কি এই জায়গা সম্পর্কে কিছুই জানো না? তখন হিবিকি জানায় যে সে অনেক দূর থেকে এসেছে। সে এটাও বলে যে সে জাপান থেকে এসেছে। অ্যামেলিয়া বলে, আমি কখনোই এই জায়গার নাম শুনিনি।
এটা শুনে হিবিকি নিশ্চিত হয়ে যায় যে এই দুনিয়া সত্যিই এক নতুন দুনিয়া। অ্যামেলিয়া হিবিকিকে বলে, চিন্তা করার কোনো দরকার নেই, কারণ আমি তোমাকে শহরে নিয়ে যাব। এখন তারা দুজন সেখানেই ঘুমানোর পরিকল্পনা করে। হিবিকি ঘুমিয়ে পড়ে এবং অ্যামেলিয়া তাকে দেখে ভাবছিল, হয়তো এই ছেলেটাই সেই মূল্যবান জিনিস যার কথা জঙ্গলে সেই স্পিরিট তাকে বলেছিল। তখন অ্যামেলিয়া আবার এক আওয়াজ শুনতে পায়। সেই আওয়াজ তাকে বলছিল, এই ছেলেটিকে বাঁচানোর জন্য ধন্যবাদ। পরের দৃশ্যে হিবিকিকে দেখানো হয় যে তার পুরনো দুনিয়ায় আছে এবং এখানে সে তার বন্ধুদের সাথে বসে আছে। তারা একে অপরের খুব ভালো বন্ধু ছিল। তারা মজা করছিল। হিবিকির মনে পড়ে যে তার গ্রীষ্মের ছুটি শুরু হতে যাচ্ছিল। স্কুলের শেষ দিনে সে তার ক্লাসরুমে যাচ্ছিল। যখন সে তার ক্লাসরুমের দরজা খোলে তখন সে খুব উজ্জ্বল আলো দেখতে পায় এবং এভাবেই সে এই দুনিয়ায় চলে আসে। মধ্যরাতে হিবিকি ঘুম থেকে ওঠে এবং বুঝতে পারে যে সে একটা স্বপ্ন দেখছিল। এখন সে তার চারপাশের সবুজ জিনিসগুলো দেখতে পায়। তার সিস্টেম তাকে জানায় যে এটি একটি ম্যাজিক্যাল ব্যারিয়ার। এই জিনিসের কারণে যদি কেউ তাদের কাছে আসে তাহলে এটি আগে থেকেই তাদের জানিয়ে দেবে। এটি এক ধরনের ম্যাজিক যা অ্যামেলিয়া ব্যবহার করেছিল। এখন হিবিকি ভাবছিল যে সে কিভাবে এই ইসেকাই দুনিয়া থেকে তার আগের দুনিয়ায় ফিরে যাবে। কিছুক্ষণ পর সে তার স্ট্যাটাস চেক করতে থাকে। সে জানতে পারে যে তার কাছে অ্যাপ্রেজার অ্যাবিলিটি আছে। এই ক্ষমতা ব্যবহার করে সে যে কোনো জিনিসকে আইডেন্টিফাই করতে পারে। পরের দিন অ্যামেলিয়া ঘুম থেকে ওঠে দেখে যে হিবিকি এখনও ঘুমিয়ে আছে। তখন সে বুঝতে পারে যে সে পুরো রাত এই ছেলেটার সাথে ঘুমিয়েছে। কিছুক্ষণ পরে হিবিকিও জেগে ওঠে। জেগেই সে অ্যামেলিয়ার বোতাম তাকে ফিরিয়ে দেয়, যা তার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু অ্যামেলিয়া তাকে একটা ঘুষি মারে এবং সে বাতাসে উড়ে যায়। পরে অবশ্য অ্যামেলিয়া তার কাছে এর জন্য ক্ষমা চেয়ে নেয়। পরের দৃশ্যে তারা দুজন একটি টাউনের দিকে যাচ্ছিল যার নাম লভেল। তারা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। কথা বলতে বলতে হিবিকি অ্যামেলিয়াকে জানায় যে তার কাছে একটি ওয়ার্ল্ড ম্যাপ স্কিল আছে। এটা শুনে অ্যামেলিয়া একটু অবাক হয়ে যায়। এখন অ্যামেলিয়া হিবিকির জব সম্পর্কে জিজ্ঞেস করে। হিবিকি তাকে জানায় যে সে একজন অ্যাপ্রেজার, তবে সে ভবিষ্যতে এই কাজ করবে কিনা সে জানে না। হিবিকি বলে যে তার ওয়ার্ল্ড ম্যাপ স্কিল দিয়ে সে শুধু বুঝতে পারে সে কোথায় কোথায় হাঁটছে, তবে সে এটাও বুঝতে পারে যে তার আশেপাশে কোনো মনস্টার আছে নাকি মানুষ আছে। অ্যামেলিয়া তাকে বলে যে তার এই স্কিল খুবই ভালো। এই স্কিলের জন্য অ্যাডভেঞ্চারাররা কাউকে মেরেও ফেলতে পারে। এখন হিবিকি তার সিস্টেম থেকে জানতে পারে যে অ্যাডভেঞ্চারাররা হলো অ্যাডভেঞ্চারার্স গিল্ডে কাজ করা কন্ট্রাক্টর, যাদের কাজ হলো মনস্টার ধরা এবং মেরে ফেলা আর সেখান থেকে পাওয়া ম্যাটেরিয়াল সংগ্রহ করা। এরপর অ্যামেলিয়া তাকে বলে, তুমি কতটা বোকা, তুমি এই স্কিলটা ব্যবহারই করতে পারছো না। তবে অপমান করতে করতেই সে আবার ক্ষমাও চেয়ে নেয়। এখন হিবিকি অ্যামেলিয়াকে জিজ্ঞেস করে, তোমার কি কোনো বন্ধু আছে? অ্যামেলিয়া এমন মুখ করে বলে যে হ্যাঁ, তার অবশ্যই বন্ধু আছে। তখন হিবিকি বলে, আরে হ্যাঁ, আমিও তো তোমার বন্ধু। হিবিকির মুখে এই কথা শুনে অ্যামেলিয়া খুব খুশি হয়ে যায়। এখন হিবিকি তার সিস্টেম থেকে জানতে পারে যে তার আশেপাশে একটি ক্রিস্টাল হর্ন নামের র্যাবিট ঘুরছে। অ্যামেলিয়া এটা শুনে একটু শক হয়ে যায় এবং বলে যে ক্রিস্টাল হর্ন র্যাবিটের হর্ন পাওয়া খুবই রেয়ার এবং এটা পোষণ বানাতে অনেক কাজে লাগে। আর আরেকটা কথা, এই ক্রিস্টাল তারা অনেক দামে বিক্রিও করতে পারবে। পরের দৃশ্যে তারা সেই ক্রিস্টাল র্যাবিটটাকে দেখতে পায়। হিবিকি তার অ্যাপ্রেজ স্কিল দিয়ে জানতে পারে যে এই র্যাবিটের কাছে এসকেপ নামের একটি স্কিল আছে। পাশাপাশি এই র্যাবিট কারো উপস্থিতিও বুঝতে পারে। এখন অ্যামেলিয়া তার ম্যাজিক ব্যবহার করে নিজের সাউন্ড এবং স্মেল নালিফাই করে দেয়। অ্যামেলিয়ার এই স্কিল দেখে হিবিকি বেশ ইমপ্রেস হয়ে যায়। তখন অ্যামেলিয়া হিবিকিকে বলে যে তার ওয়ার্ল্ড ম্যাপ স্কিল ব্যবহার করে সে সহজেই টার্গেট খুঁজে পেতে পারে এবং যে কোনো অ্যাডভেঞ্চার পার্টি তাকে সহজেই নিজেদের টিমে জয়েন করাতে চাইবে। অ্যামেলিয়াও এখন হিবিকির সাথে একটা পার্টি বানাতে চায়। অ্যামেলিয়া ভাবছিল যে সে হিবিকির সামনে এই র্যাবিটটাকে ধরবে এবং এতে ইমপ্রেস হয়ে হিবিকি তার পার্টিতে জয়েন হয়ে যাবে। এখন অ্যামেলিয়া রেডি হয়ে যায় এই র্যাবিট ধরার জন্য। তার কাছে কোনো তীর ছিল না, কারণ সে একজন স্পিরিট আর্চার এবং সে বাতাস থেকেই তীর তৈরি করতে পারে। কিন্তু সে যখনই র্যাবিটের দিকে তীর ছোড়ে, র্যাবিটটা সাথে সাথেই অদৃশ্য হয়ে যায়। এটা দেখে অ্যামেলিয়া অবাক হয়ে যায়। অ্যামেলিয়া বলে যে ওই র্যাবিটের কাছে এসকেপ স্কিল আছে, তাই তাকে ধরা যাবে না। কিন্তু সে এটাও বলে যে যখন র্যাবিট অ্যাটাক করে তখন সে তার এসকেপ স্কিল ব্যবহার করতে পারে না। এই কথা শুনে হিবিকি বলে যে সে নিজেই টোপ হবে আর এই সুযোগে তারা দুজন মিলে র্যাবিটটাকে ধরবে।
এখন হিবিকি র্যাবিটের সামনে শুয়ে পড়ে এবং র্যাবিটটা হিবিকিকে দেখে তার দিকে এগিয়ে আসে। তাদের প্ল্যান অনুযায়ী অ্যামেলিয়া ঠিক সেইভাবেই কাজ করে এবং র্যাবিটটাকে মেরে ফেলে। অ্যামেলিয়া র্যাবিটটার চারপাশে একটা ব্যারিয়ার তৈরি করেছিল, যাতে র্যাবিটটি সহজে হিবিকির ওপর অ্যাট্যাক করতে পারে। অন্যদিকে হিবিকির সিস্টেম তাকে জানায় যে তার স্কিল আপডেট হয়ে গেছে। তখন অ্যামেলিয়া জানায় যে সে এক্সপিরিয়েন্স পেয়েছে, তাই তার লেভেল বেড়েছে, কারণ সে ওই র্যাবিট ধরতে তার অ্যাপ্রেজাল স্কিল ব্যবহার করেছিল। এখন তারা সেই ক্রিস্টাল পেয়ে যায়। পরের দৃশ্যে এক ব্যক্তিকে দেখানো হয় যে বলছিল, হিবিকি, এটা তো মাত্র শুরু। এর পরের দৃশ্যে এক অ্যাডভেঞ্চারার গিল্ডের দৃশ্য দেখানো হয়, যেখানে ইভেল নামের এক মেয়েকে দেখানো হয় যে তার অ্যাডভেঞ্চার রেজিস্ট্রেশন কমপ্লিট করেছে। এরপর আমরা দেখি হিবিকি এবং অ্যামেলিয়া অবশেষে টাউনের ভেতরে পৌঁছে গেছে, যার নাম রোভেল। অ্যামেলিয়া এখন হিবিকির হাতে তার জ্যাকেটটা দিয়ে বলে, তোমার কাপড়গুলো খুবই অদ্ভুত, তাই আমি এটা দিচ্ছি, যাতে কেউ তোমার কাপড়গুলো দেখতে না পারে। এই জ্যাকেটটা তোমার জন্য একটু লম্বা, কিন্তু কাজ চলে যাবে। আর আমরা যেই হর্নটা পেয়েছি, এটা থেকে আমরা অনেক টাকা পাবো, আর সেই টাকা ব্যবহার করে তোমার কাপড় কেনা উচিত। আমরা কমপক্ষে 200 গোল্ড কয়েন তো পাবোই, যার মাধ্যমে তুমি নিজের জন্য কিছু অস্ত্র আর আর্মারও কিনতে পারবে। তখন হিবিকি জিজ্ঞেস করে, কিন্তু একটা গোল্ড কয়েনের দাম কত? এটা শুনে অ্যামেলিয়া বেশ অবাক হয়ে যায়, কারণ হিবিকি এতটুকুও জানে না। তার এই রিয়াকশন দেখে হিবিকি বলে, আরে আমি জানি, আমি তো শুধু মজা করছিলাম। এটা বলার পর সে নিজের অ্যাপ্রেজারের কাছে জানতে চায় যে আসলে এর দাম কত। তখন সে জানতে পারে যে একটা গোল্ড কয়েনের দাম 10,000 ইয়েন, অর্থাৎ প্রায় 6,000 টাকা। এটা শুনে হিবিকি বেশ অবাক হয়ে যায়, কারণ এটা তো অনেক বেশি ছিল। সে বলে, এখন বুঝতে পারছি অ্যামেলিয়া আমাকে ওইভাবে কেন দেখছিল। তখন অ্যামেলিয়া হিবিকির কাঁধে হাত রেখে বলে, এই এরিয়ার ভেতরে তোমাকে একটু সাবধানে থাকতে হবে, এবং তুমি কাউকে এটা দেখাতে পারবে না যে তুমি এখানে কতটা নতুন, না হলে খারাপ লোকেরা তোমার সুযোগ নেয়ার চেষ্টা করবে। তখন হিবিকিও এর জন্য রাজি হয়ে যায়। পরের সিনে তারা গিল্ডে পৌঁছে যায়, যেখানে কিছু অ্যাডভেঞ্চারার অ্যামেলিয়াকে দেখে বলে, তুমি কি অবশেষে তোমার পার্টি বানিয়ে ফেলেছ? দেখতে তো তোমার এই সঙ্গীকে অ্যাডভেঞ্চারারই মনে হচ্ছে না, এটা তো একটা বাচ্চা। তুমি কি বেবি সিটিংয়ের কাজ করছো? এই কথা শুনে অ্যামেলিয়া বিরক্ত হয়ে যায়। সে বলে, দেখতে নাই লাগতে পারে, কিন্তু হিবিকি একজন অ্যাডাল্ট। ঠিক তখন সেখানে আরেকটি অ্যাডভেঞ্চারারদের গ্রুপ আসে। তারা হিবিকিকে দেখে বলে, ও, তাহলে তুমি একজন নতুন অ্যাডভেঞ্চারার। এটা বলার পর তাদের মধ্যে থেকে একজন ওই দুজনকে বলে, এভাবে ওদের বিরক্ত করো না। এটা শুনে হিবিকি বলে, চিন্তা করো না, আমি তাদের কথায় কিছু মনে করিনি। এটা শুনে সেই লোকটি হিবিকিকে বলে, ঠিক আছে, পরে দেখা হবে, তোমাকে শুভকামনা জানাই। এভাবে বলার পর সে তার সঙ্গীদের নিয়ে একটি কোয়েস্ট করতে চলে যায়। ওই সময় অ্যামেলিয়া জানায় যে সেই লোকটির পার্টির নাম সিলভার ব্যানার। এরপর তারা রিসেপশনিস্টের কাছে যায়, যার নাম জুয়েল। হিবিকি জুয়েলকে দেখে বেশ অবাক হয়ে যায়, কারণ তার কানগুলো বিড়ালের মতো। সে জীবনে প্রথমবার এমন কিছু দেখেছে। অ্যামেলিয়া এখন জুয়েলকে বলে, আমরা একটি আইটেম বিক্রি করতে চাই, আমাদের কি আলাদা একটা রুম দেওয়া যাবে? সে বলে, হ্যাঁ। পরের সিনে তারা একটি রুমে চলে যায়, যেখানে আগে থেকেই একজন লোক বসেছিল। সেই লোকটি অ্যামেলিয়াকে চিনত। লোকটা তাকে বলে, আজ এখানে কিভাবে আসা হলো? অন্যদিকে হিবিকি সেই লোকটিকে দেখে খুবই অবাক হয়ে যায়, কারণ তার বডি অনেক বেশি। এটা শুনে লোকটিও খুব খুশি হয়ে যায় এবং বলে, তোমার চোখ তো দারুণ। এটা বলার পর সে নিজের কাপড় ছিঁড়ে ফেলে এবং তার বডি দেখাতে থাকে। সে বলে, এটা আমার পরিশ্রমের ফল। অন্যদিকে হিবিকির কাছে এটা এতটাই কুল লাগে যে তার চোখে পানি চলে আসে। সে লোকটির প্রশংসা করতে শুরু করে, কিন্তু জুয়েল এবং আমেলিয়া কিছুতেই বুঝতে পারছিল না যে এখানে কি হচ্ছে। এরপর হিবিকি গিয়ে সেই লোকটির সাথে হাত মেলায়। তখন লোকটি জানায় যে তার নাম বাস টেলার্ড এবং সে এখানকার গিল্ড মাস্টার। এটা শুনে হিবিকিও নিজের পরিচয় দেয় এবং বলে, আমি কি আপনাকে ছুঁতে পারি? গিল্ড মাস্টার এতে রাজি হয়ে যায় এবং হিবিকি তার বডি ছুঁতে শুরু করে, যা জুয়েল আর আমিলিয়ার কাছে খুবই জঘন্য লাগে। তাই তারা নিজেদের স্কিল ব্যবহার করে তাদের ওপর অ্যাটাক করে দেয়। এই সময় সিস্টেম বলে, টেকনিক্যাল স্কিল গ্রিম ওয়ার এখন আপডেট হয়েছে, ক্রিয়েট ওয়াটার এবং কোল্ড ওয়াটার। এরপর সবাই শান্তভাবে বসে পড়ে। জুয়েল এখন নিজের পরিচয় ঠিকভাবে দেয়। সে বলে, আমার নাম জুয়েল, আমি এখানে রিসেপশনিস্ট এবং একই সাথে ভাইস গিল্ড মাস্টার। তোমরা এখানে কি বিক্রি করতে এসেছো? তখন অ্যামেলিয়া তাদের সেই হর্নটি দেখায়। এটা দেখে বাস বলে, 3 বছর আগেরটার থেকেও এটা অনেক বড়। তখন অ্যামেলিয়া বলে, হ্যাঁ, তাহলে তোমরা এর জন্য আমাকে কত দেবে? গিল্ড মাস্টার কিছুক্ষণ ভেবে বলে, 400 গোল্ড কয়েন কেমন হবে?
এটা শুনে হিবিকি খুব খুশি হয়ে যায়, কারণ তারা যতটা ভেবেছিল এটা তার থেকেও বেশি। সে ভাবে অ্যামেলিয়া নিশ্চয়ই এই রেট পছন্দ করবে। কিন্তু অ্যামেলিয়া বলে, আমি বোকা নই। আমার মনে আছে 3 বছর আগে যে হর্নটা ছিল সেটা 233 গোল্ড কয়েনে বিক্রি হয়েছিল, আর আজ আমি যে হর্নটা এনেছি সেটা 3 গুণ বড়, তাই তোমরা যে দাম দিচ্ছ সেটা খুবই কম। এটা 3 গুণ বড়, তাই তোমাদের অন্তত 800 গোল্ড কয়েন দিতে হবে। এটা শুনে হিবিকিও অবাক হয়ে যায়। গিল্ড মাস্টার তখন বলে, এত বেশি আমরা দিতে পারবো না, বরং 550 গোল্ড কয়েন দেই। কিন্তু অ্যামেলিয়া এতে রাজি হয় না। সে বলে 780। এরপর তারা এভাবেই দর কষাকষি করতে থাকে এবং গিল্ড মাস্টার বলে, আমি 680-র বেশি দিতে পারবো না। তখন অ্যামেলিয়া বলে, যদি এমন হয় তাহলে আমি ক্যাপিটালের অ্যাডভেঞ্চার গিল্ডে চলে যাই, তারা হয়তো বেশি দেবে। এটা শুনে গিল্ড মাস্টারের আর কোনো উপায় থাকে না। সে বলে, ঠিক আছে, আমি তোমাকে এর জন্য 700 গোল্ড কয়েন দেব। আর এই দামে অ্যামেলিয়া রাজি হয়ে যায়। অন্যদিকে জুয়েলও গিল্ড মাস্টারকে বলে, আমরা তো আমাদের বাজেটই পার করে ফেলেছি, কিন্তু আমাদের আর কোনো উপায়ও ছিল না। যাক, কোনো সমস্যা নেই গিল্ড মাস্টার, আমরা এই টাকা আপনার স্যালারি থেকে কেটে নেব। আপনি এতটাই বোকা যে আপনার একটা শিক্ষা নেওয়া উচিত। অন্যদিকে অ্যামেলিয়া খুব খুশি হয়ে যায় যে সে খুব ভালোভাবে নেগোসিয়েশন করেছে। সে ভাবছিল হিবিকি এখন নিশ্চয়ই তাকে বলবে, প্লিজ আমার সাথে পার্টি জয়েন করো। অ্যামেলিয়া খুব খুশি হয়ে যায়, কারণ এটি হবে তার জীবনের প্রথম পার্টি। সে এতটাই খুশি হয়ে যায় যে আবার তার বোতাম ছেড়ে যায়। এই বিষয়টি জুয়েল দেখে ফেলে এবং সে গিল্ড মাস্টার ও হিবিকিকে রুম থেকে বের করে দেয়। পরের সিনে হিবিকি বাইরে বসে থাকে। তখন তার সিস্টেম তাকে বলতে শুরু করে যে তোমার ইনহেরিট স্কিল টিউটোরিয়াল যা লেভেল 1 ছিল সেটার লেভেল আপ করার প্রয়োজনীয়তা পূরণ হয়ে গেছে। তখন হিবিকি জিজ্ঞেস করে, এই টিউটোরিয়াল আসলে কি? তখন সে জানায়, এটি এমন একটি স্কিল যা তাদের দেওয়া হয় যাদের বেঁচে থাকার সম্ভাবনা খুব কম। এর মাধ্যমে তুমি গডের দিক থেকে সাহায্য পাবে, যাতে তুমি এই দুনিয়ার স্কিল ও জ্ঞান পেতে পারো যতটা তোমার বেঁচে থাকার জন্য দরকার। এই কথা শুনে হিবিকির বিশ্বাসই হয় না। সে বলে, এটা কি সত্যি? ঠিক তখনই আরেকটি কণ্ঠ তাকে বলে, হ্যাঁ, এটা সত্যি। এই কণ্ঠ শুনে হিবিকি বলে, মনে হয় এটা আমার ভুল ধারণা। তারপর সে বলতে থাকে, এর মানে এই টিউটোরিয়াল স্কিল আমাকে রক্ষা করছে। আমার সেই গডকে ধন্যবাদ জানানো উচিত, কারণ তার জন্যই আমি এখনও বেঁচে আছি। হিবিকি গডকে বলে, আপনি অনেক অসাধারণ, ধন্যবাদ। তখন সেই কণ্ঠ জবাবে বলে, হ্যাঁ ধন্যবাদ, এভাবেই আমার প্রশংসা করতে থাকো। এই কণ্ঠ শুনে হিবিকি আবার অবাক হয়ে যায় এবং বলে, এটা কার কণ্ঠ? তখন কণ্ঠটি বলে, আমি সেই গড যে তোমাকে সাহায্য করছে। তখন হিবিকি বলে, আপনি কি আমার সাথে সরাসরি কথা বলছেন? সে বলে, হ্যাঁ, কিন্তু আমি সবসময় এটা করতে পারি না, এটাই একটা সমস্যা। তবুও আমি তোমাকে সাহায্য করার জন্য আমার সেরাটা দেব, কিন্তু তবুও এটা তোমার উপরে নির্ভর করে। তোমাকে নিজের খেয়াল রাখতে হবে এবং বেঁচে থাকতে হবে। এটা বলে গড তাকে বিদায় জানায়। এটা শুনে হিবিকি বলে, থামুন, আমার আপনাকে আরও অনেক প্রশ্ন জিজ্ঞেস করার আছে। কিন্তু গড আর ফিরে আসে না। তখন তার সিস্টেম তাকে জানায় যে তার টিউটোরিয়াল স্কিলের লেভেল এখন বেড়ে গেছে। এই কারণে যে সাপোর্ট সে গাইডের কাছ থেকে পাচ্ছিল সেটা আর পাবে না। এটা শুনে হিবিকি ভাবতে থাকে যে এই গাইডটা আসলে কে ছিল। ঠিক তখনই অ্যামেলিয়া তার সাথে কথা বলতে সেখানে আসে, কিন্তু তখনই সেখানে এক মেয়ে চলে আসে। সে অ্যামেলিয়াকে বলে যে তার একটা কোয়েস্ট এসেছে। অ্যামেলিয়া কোয়েস্টটা পড়তেই একটু সিরিয়াস হয়ে যায়। সে হিবিকিকে বলে, সরি, কিন্তু আমাকে এখনই শহর ছেড়ে যেতে হবে, কারণ এই কোয়েস্টটা আমার হোম টাউন থেকে এসেছে এবং আমি এটাকে ফিরিয়ে দিতে পারি না, আর আমি তোমাকে আমার সাথে নিয়ে যেতেও পারবো না। এটা শুনে হিবিকি বুঝে যায় যে যার কথা গাইড হিসাবে বলা হচ্ছিল যে তাকে আর সাপোর্ট করবে না, সে আসলে অ্যামেলিয়াই ছিল। অর্থাৎ এখন অ্যামেলিয়া আর তার সাথে থাকবে না তাকে সাহায্য করার জন্য। পরের সিনে আমরা একটি গুহায় ইভিলকে দেখি, যে তার পাওয়ার ব্যবহার করে একটি আয়না সুমন করে। কিন্তু ইভিল সেটার দিকে তাকিয়ে বেশ হতাশ হয়ে যায় এবং বলে, আমি এই জিনিসটা এখানেও খুঁজে পাচ্ছি না, শেষ পর্যন্ত এটা আমি কোথায় পাবো? এভাবে বলে সে সেখান থেকে চলে যায়। পরের সিনে অ্যামেলিয়া অবশেষে চলে যাচ্ছে। সে হিবিকিকে বলে, তুমি কি একা ঠিক থাকতে পারবে? হিবিকি বলে, হ্যাঁ, তুমি আমার চিন্তা করো না, তুমি যাও। এটা বলার পর হিবিকি মনে মনে বলে, অ্যামেলিয়া ইতিমধ্যেই আমাকে অনেক সাহায্য করেছে, আমি অ্যামেলিয়াকে থামিয়ে তার বোঝা হতে চাই না। অ্যামেলিয়া তাকে বলে, আমি জুয়েলকে বলেছি যেন সে তোমার খেয়াল রাখে, তাহলে সব ঠিক থাকবে। আর তুমি এখন কি করার কথা ভাবছ?
তখন হিবিকি বলে, আমি ভাবছি একজন অ্যাডভেঞ্চারার হব। আমি দেখেছি এমন কিছু কোয়েস্ট আছে যেগুলো নন কমব্যাট লোকেরাও নিতে পারে। তখন অ্যামেলিয়া বলে, তাহলে একটু সাবধানে থেকো। এটা বলার পর অ্যামেলিয়া তাকে বলে, এখন তুমি আমাকে এখানেই রেখে যেতে পারো। যাওয়ার আগে সে বলে, যদি তুমি চাও তাহলে তুমি সেই বাড়িতেই থাকতে পারো যেখানে আমি থাকছিলাম। এটা বলার পর সে হিবিকিকে সেই জায়গার একটি ম্যাপ দিয়ে দেয় এবং বলে, স্মাইলিং গডেস ইনে যেও এবং তানিয়ার সাথে দেখা করো। তখন হিবিকিও বলে, ঠিক আছে। সেখানে অ্যামেলিয়া বলে, আমরা খুব শীঘ্রই আবার একে অপরের সাথে দেখা করব। আর যদি তুমি কোথাও দূরে যাওয়ার পরিকল্পনা করো তাহলে জুয়েলকে জানিয়ে দিও, আমি সেখানে এসে তোমার সাথে দেখা করব। তখন হিবিকি বলে, ঠিক আছে, আর হ্যাঁ, আমাকে তোমার জ্যাকেটটা ফেরত দিতে হবে। তখন অ্যামেলিয়া বলে, না, তুমি এটা নিজের কাছে রাখো, এটা আমার পক্ষ থেকে তোমার জন্য একটা গিফট। তখন হিবিকি বলে, কিন্তু এর প্রয়োজন তো তোমারই বেশি, কারণ তোমার বারবার বোতাম খুলে যায়, এতে তুমি নিজেকে ঢাকতে পারবে। এটা শুনে অ্যামেলিয়া খুব লজ্জা পেয়ে যায় এবং হিবিকিকে বাই বলে দৌড়ে চলে যায়। এখন হিবিকিও চলে যায়। অন্যদিকে অ্যামেলিয়া খুব লজ্জা পাচ্ছিল। সে বলছিল, বিশ্বাসই হচ্ছে না যে হিবিকি আমাকে একবার না 3 বার বোতাম খোলা অবস্থায় দেখেছে। সে দৌড়াতে দৌড়াতে খেয়ালই করে না এবং ইভিলের সাথে ধাক্কা খেয়ে যায়। সে বলে, আমাকে মাফ করে দাও, তোমার আঘাত লাগেনি তো? কিন্তু সেই দেখে যে ইভিলের অবস্থা খুব খারাপ, সে নিচে পড়ে আছে। তবুও ইভিল বলছিল, চিন্তা করো না, আমি ঠিক আছি। কিন্তু তার অবস্থা দেখে অ্যামেলিয়া বলে, না, তুমি মোটেও ঠিক দেখাচ্ছ না। ঠিক তখনই এই সব শব্দ শুনে একজন গার্ড সেখানে চলে আসে। সে আমেলিয়াকে জিজ্ঞেস করে, এখানে কি হচ্ছে? আমেলিয়া বলে, আমাকে হঠাৎ করে বাড়ি ফিরে যেতে হবে। এটা শুনে ইভিল তাকে জিজ্ঞেস করে, তুমি কি এলফদের দেশে যাচ্ছ? সে বলে, হ্যাঁ, আমি আমার কিংডম ফেয়ার নট কিংডমে যাচ্ছি। এটা শুনেই ইভিলের মুখে এক শয়তানি হাসি চলে আসে। সে এখন মিথ্যে বলে, আরে কি অদ্ভুত কোইন্সিডেন্স, আমিও সেখানেই যাচ্ছি, চলো একসাথে যাই। পরের সিনে সন্ধ্যা হয়ে যায়। আমরা হিবিকিকে দেখি। সে বলে, আমেলিয়া যাওয়ার পর থেকে আমি বেশিরভাগ সময় ঘুমিয়েই কাটাচ্ছি। এটা বলে সে তার ফোন দেখে, যার ব্যাটারি পুরো শেষ হয়ে গেছে। সে বলে, এখনও আমি কোনো উপায় পাইনি যাতে আমি আমার দুনিয়ায় ফিরে যেতে পারি। আর এখন পর্যন্ত গডও আমার সাথে আর কোনো কথা বলেনি, আর গিল্ডের কাছেও সাহায্য চেয়ে কোনো লাভ নেই। এখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে হিবিকি জুয়েলকে বলে, আমি অন্য এক দুনিয়ায় যেতে চাই। এটা শুনে জুয়েল লজ্জা পেয়ে যায় এবং বলে, সেই জায়গা তুমি টাউনের বাইরে পেয়ে যাবে। এটা শুনে হিবিকি খুব খুশি হয়ে যায় এবং সেখানে পৌঁছে যায়। কিন্তু সে দেখে এটা সেই জায়গা যেখানে ওই সব হয়, অর্থাৎ এটা লুচ্চাদের জায়গা। ওই জায়গা দেখে হিবিকি ভয় পেয়ে যায় এবং বলে, আমি তো এই জায়গাটা খুঁজছিলাম না। এরপর আবার বর্তমানে দৃশ্য দেখানো হয়, যেখানে হিবিকি বলে, আমি চাই না কেউ আমার ওপর সন্দেহ করুক, তাই আমি বেশিরভাগ মানুষের সাথে কথা বলতে চাই না যে আমি কোথা থেকে এসেছি। আমি বুঝতেই পারছি না কেন আমি এই দুনিয়ায় এসেছি। ঠিক তখনই তানিয়া সেখানে আসে। সে হিবিকিকে দেখতে এসেছে। সে বলে, তুমি ব্রেকফাস্ট আর লাঞ্চের জন্য নিচে আসোনি, তুমি ঠিক আছো তো? তখন হিবিকি বলে, হ্যাঁ। তখন তানিয়া বলে, শুনে ভালো লাগলো, যাই হোক ডিনারের সময় হয়ে গেছে, তুমি খাবে তো? তখন হিবিকি বলে, হ্যাঁ, আমি আসছি। এটা শুনে সে বলে, ঠিক আছে, আমি তোমার জন্য অপেক্ষা করব। তার যাওয়ার পর হিবিকি ভাবে, আমার একটু নার্ভাস লাগছে, কারণ সেই হর্ন বিক্রি করে যে টাকা পেয়েছি এখন আমার কাছে শুধু সেটাই আছে। একদিন সেটা শেষ হয়ে যাবে, তাই আমাকে একটা কাজ খুঁজে নিতে হবে। এটা বলে সে উঠে দাঁড়ায় এবং বলে, কিন্তু 1 মিনিট, আমি আসলে কি করতে পারি? এটা শুনে সিস্টেম তার স্টেটাস দেখায়। নিজের জব দেখে হিবিকি বলে, আমি সত্যিই বুঝতে পারছি না এটা কি, আর আমার স্টেটাসে কিছু নম্বরও আছে, এগুলো কতটা ভালো? তখন সিস্টেম বলে, একা লড়াইয়ের জন্য এগুলো একদমই ভালো না। এটা শুনে হিবিকি বলে, ও তাই নাকি? এরপর সে দেখে যে তার একটা টাইটেলও আছে। সে দেখে তার ওল্ডার লেডি কিলার টাইটেলও আছে। এটা দেখে সে বলে, এটা আবার কেমন টাইটেল? তখন সিস্টেম বলে, তোমার কাছে কিছু নতুন টেকনিক্যাল স্কিলও আছে, যেমন কন্ট্রাক্ট আর মেডিকেল বুক। এটা শুনে হিবিকি বলে, মেডিকেল বুকটা কাজে লাগতে পারে। সিস্টেম তাকে বলে, তুমি মেডিকেল বুক পড়ে এর ভেতরের সব কিছু শিখতে পারবে। যদি তুমি হাই লেভেলের মেডিকেল প্রসিজার করতে চাও তাহলে আমি রেকমেন্ড করব যে তোমাকে প্রতিটি পেজ পড়তে হবে। তখন হিবিকিও রাজি হয়ে যায়। সিস্টেম বলে, তবে তুমি মাঝপথে থামতে পারবে না, সবকিছু শিখতে তোমার একটু সময় লাগবে। হিবিকিও এতে রাজি হয় এবং তার সামনে একটা মোটা মেডিকেল বুক চলে আসে। এরপর হঠাৎ করেই সেই বইয়ের সব তথ্য তার ব্রেনে ঢুকতে শুরু করে।
এত তথ্য একসাথে ঢুকতে থাকায় হিবিকির প্রচণ্ড ব্যথা হতে থাকে। পরের সিনে আমরা অ্যামেলিয়াকে দেখি, যে ইভিলের সাথে ট্র্যাভেল করছে। অ্যামেলিয়া তাকে হিবিকি সম্পর্কে সব বলছিল, সে কতটা নতুন। সব শুনে ইভিল তাকে জিজ্ঞেস করে, তুমি কি হিবিকিকে পছন্দ করো? সে বলে, না, এটা হতে পারে না, আমি তো তাকে অল্প সময় ধরে চিনি। আর সে আমার থেকে 40 বছরের ছোট। ঠিক তখনই সেখানে একটা মেইড আসে, যে অ্যামেলিয়াকে চেনে এবং তাকে ডাকতে থাকে। মেইডকে দেখে ইভিল বলে, এখানে একটা মেইড কি করছে? তখন অ্যামেলিয়া বলে, এটা তো স্টেলিয়া। এটা বলে সে গিয়ে তাকে জড়িয়ে ধরে এবং বলে, আমি তোমাকে অনেক মিস করেছি। স্টেলিয়াও বলে, আমিও আপনাকে অনেক মিস করেছি, 5 বছর পর আপনার সাথে দেখা হলো। তখন ইভিল এসে জিজ্ঞেস করে, এটা কে? অ্যামেলিয়া বলে, এটা স্টেলিয়া, আমাদের শেফ মেইড। এরপর অ্যামেলিয়া স্টেলিয়াকে বলে, এর নাম ইভিল, সে একজন অ্যাডভেঞ্চারার যে বিভিন্ন জায়গায় ট্র্যাভেল করে। তখন ইভিল অ্যামেলিয়াকে জড়িয়ে ধরে বলে, আমরা তো একই পার্টির সদস্য। এটা শুনে অ্যামেলিয়া অনেক খুশি হয়ে যায়, কারণ এতদিন ধরে সে একটি পার্টি গঠন করতে চেয়েছিল। অ্যামেলিয়া বলে, হ্যাঁ। ঠিক তখন আমরা দেখি এটা শুনে স্টেলিয়া অনেক রেগে যায়। এরপর আমাদের কয়েকদিন পরের সিন দেখানো হয়, যেখানে হিবিকির মেডিকেল বুকের স্টাডি সম্পূর্ণ হয়েছে। হিবিকি এখন বুঝতে পারে যে তাকে প্রথমে শপিং করতে যেতে হবে, এবং সে একটি আর্মারি শপে এসে আর্মার কিনে নেয়। সে বলে, স্কিল পাওয়াও সত্যি খুব কঠিন। তখন তার সিস্টেম বলে, বিভিন্ন স্কিল পাওয়ার জন্য আলাদা আলাদা উপায় আছে। এটা শুনে হিবিকি সেই সিস্টেমকে ধন্যবাদ জানায় এবং বলে, তুমি সবসময় আমাকে শেখাতে থাকো, আমি তোমাকে একটা নাম দেব। আমি তোমাকে এখন থেকে স্যাপোচান বলে ডাকব। এই নাম স্যাপোচান পছন্দ করে। পরের সিনে হিবিকি গিল্ডের মধ্যে ছিল। ঠিক তখন হঠাৎ সেই পার্টির সাহায্যের জন্য আসে। তাদের দেখে হিবিকি মনে করে এই পার্টির সঙ্গে তার আগেও দেখা হয়েছে। একজন লোক তার সঙ্গীকে নিয়ে আসে এবং বলে, আমার সঙ্গী সিলভার রুবি উলফের সঙ্গে লড়ছিল এবং আহত হয়েছে। আমার বিশ্বাস গিল্ড মাস্টার তার ব্লিডিং বন্ধ করতে পারবে। এটা বলার পর তারা এগোনোর চেষ্টা করে, কিন্তু তারা দুজনই নিচে পড়ে যায়। আমরা দেখতে পাই যে ব্যক্তি আহত হয়েছে সে সত্যিই খুব খারাপভাবে আহত হয়েছে। তার হাত এবং পা কেটে গেছে এবং রক্ত ঝরছে। ঠিক তখন জুয়েল আসে এবং বলে, মাফ করবেন, গিল্ড মাস্টার এখন টাউনে নেই, আমরা ব্লিডিং অন্য হিলিং ম্যাজিক দিয়ে থামাতে পারবো। তখন একজন বলে, আমরা যতটা সম্ভব চেষ্টা করেছি, কিন্তু কিছুই কাজ করছে না। হিবিকেও দেখে ওই লোকের থেকে প্রচুর রক্ত বেরোচ্ছে। ঠিক তখন সে মনে করে যে সে তার মেডিকেল বুকের স্কিল ব্যবহার করতে পারে। এটা শুনে স্যাপো বলে, হ্যাঁ, এটা সম্ভব। এরপর হিবিকি তাদেরকে বলে, আমাকে একবার ওই ব্যক্তিকে চেক করার অনুমতি দাও। তারা জিজ্ঞেস করে, তুমি কি হিলার? সে বলে, না, আমি একজন অ্যাপ্রেইজার। এটা শুনে একটি মেয়ে রেগে যায় এবং বলে, শেষ পর্যন্ত একজন অ্যাপ্রেইজার কিভাবে একে বাঁচাবে? হিবিকি বলে, আমার কাছে মেডিকেল স্কিল আছে, তাই আমি সাহায্য করতে পারবো। এটা শুনে অন্য লোক বলে, ঠিক আছে, যদি তাই হয় দয়া করে সাহায্য করো। হিবিকিও রাজি হয় এবং ওই লোকের কাছে গিয়ে মেডিকেল বুক এক্সিকিউট করে। এখন স্কিল প্রথমে ওই ব্যক্তিকে পরীক্ষা করতে শুরু করে। সে জানতে পারে ওই ব্যক্তির শরীরে ডেথ পয়জন আছে। এটা এমন একটা পদার্থ যা বিষাক্ত হার্বে পাওয়া যায়। এই কারণে ব্লিডিং থামানো খুব কঠিন হবে। ওই ব্যক্তি মাত্র 5 মিনিট বাঁচবে। এটা শুনে হিবিকি ঘাবড়ে যায়। সে বলে, তাহলে আমি কিভাবে একে হিল করব? স্যাপো তাকে বলে, যেহেতু তার অনেক রক্ত চলে গেছে তাই তাকে পুরোপুরি ঠিক করতে হবে। তার সাথে সাথে তার হাত এবং পা রিস্টোর করতে হবে। আমি রেকমেন্ড করি তুমি হাইপার কিওর এবং পারফেক্ট হিল ব্যবহার করো। এর জন্য 150 এমপি দরকার, কিন্তু তোমার এমপি এখন মাত্র 56। এটা শুনে হিবিকি বলে, তাহলে আর কিছু করা সম্ভব নয়? বাকি অ্যাডভেঞ্চারাররা বলে, তুমি পারবে না, তাই না? হিবিকি বলে, ডেথ পয়জনের কারণে আমরা ব্লিডিং থামাতে পারছি না। প্রথমে আমাদের পয়জন সরাতে হবে, তারপর তার হাত ও পা রিস্টোর করতে হবে। এখানে কেউ আছে কি যে হাইপার কিওর এবং পারফেক্ট হিল ব্যবহার করতে পারে? তারা বলে, না, এখানে কেউ নেই। ঠিক তখন স্যাপো বলে, ওই ব্যক্তির কাছে মাত্র 4 মিনিট বাকি। হিবিকি বলে, আমি জানি কিভাবে হিল করতে হয়, কিন্তু এটা যথেষ্ট নয়। কোনো অন্য উপায় নেই কি? স্যাপো বলে, হ্যাঁ, আমি রেকমেন্ড করি তুমি একটি টেকনিক্যাল স্কিল যার নাম কন্ট্রাক্ট ব্যবহার করো। তুমি আশেপাশের লোকদের থেকে টেম্পোরারি এমপি ট্রান্সফার করাও এবং এরপর একত্রিত এমপি ব্যবহার করে ট্রিটমেন্ট পারফর্ম করো। একটি ভার্বাল কন্ট্রাক্টই যথেষ্ট।
এটা শুনে সে সবাইকে বলে, দয়া করে আমার সাথে একটা কন্ট্রাক্ট করো এবং তোমরা তোমার সব এমপি আমার কাছে ট্রান্সফার করো। যদি আমার কাছে যথেষ্ট এমপি থাকে তাহলে আমি একে হিল করতে পারবো। তারা প্রথমে কনফিউজড হয়, কিন্তু এরপর তারা কন্ট্রাক্ট করতে রাজি হয়। ওই ব্যক্তির সব সঙ্গী হিবিকির সঙ্গে কন্ট্রাক্ট করে এবং তাদের সব এমপি ট্রান্সফার করতে শুরু করে। তবে এখনও কিছু এমপি কম ছিল। এটা দেখে জুয়েল বলে, আমি কি কন্ট্রাক্ট করতে পারি? স্যাপো বলে, হ্যাঁ, যদি জুয়েল সাহায্য করে তাহলে হিল করা সম্ভব। হিবিকি রাজি হয় এবং কন্ট্রাক্ট করে তার এমপি নেয়। হিবিকি এখন প্রস্তুত হয়। সে প্রথমে ওই ব্যক্তির ওপর হাইপার কিওর ব্যবহার করে, যার ফলে তার শরীরের পয়জন কিওর হয়। এরপর হিবিকি তাকে পারফেক্ট হিল করে, যার ফলে প্রচুর আলো হয়। যখন আলো চলে যায় আমরা দেখি ওই ব্যক্তির হাত ও পা পুনরায় চলে এসেছে, অর্থাৎ ওই ব্যক্তি পুরোপুরি সুস্থ। এটা দেখে সবাই খুব খুশি হয়। হিবিকিও খুশি হয়, কিন্তু সে খুব ক্লান্ত হয়ে যায় এবং অজ্ঞান হয়ে যায়। এরপর হিবিকি আবার স্বপ্ন দেখে, যেখানে তার সামনে আসে আমানে। আমানে বলে, তুমি যা কিছু করো তা আগে ভাবো না। একটি কুকুরকে বাঁচাতে তুমি নিজেই নদীতে ঝাঁপ দিয়েছিলে এবং একবার ছাদের উপর আটকে থাকা বিড়ালকেও বাঁচিয়েছিলে। তুমি সবসময় চিন্তা না করে অ্যাকশন নাও। এটার কোনো গ্যারান্টি নেই যে সবসময় কেউ তোমাকে বাঁচাবে, তাই তোমাকে সাবধানে থাকতে হবে। সিন আবার বর্তমানে আসে। সে যখন ওঠে তখন হঠাৎ করে তার অনেক লেভেল আপ হতে শুরু করে। লেভেল আপ হওয়ার শব্দ এতটা বেশি যে তার মাথায় ব্যথা হয়ে যায়। ঠিক তখন জুয়েল আসে। সে তাকে জিজ্ঞেস করে, তুমি এখন কেমন অনুভব করছো? সে বলে, আমি ঠিক আছে, মাফ করো যে আমি তোমার জন্য একটি বোঝা হয়ে গেলাম। সে বলে, এরকম কিছুই নয়, তুমি আমার ছোট ভাই জেডকে বাঁচিয়েছ, এই জন্য আমি তোমার প্রতি অনেক কৃতজ্ঞ। এটা শুনে হিবিকি অবাক হয়ে বলে, সে কি তোমার ছোট ভাই ছিল? কিন্তু সে তো মানুষ ছিল, আর তুমি তো হাফ বিস্ট ম্যান। এটা শুনে সে বলে, এর কারণ আমাদের মা আলাদা আলাদা ছিল। হিবিকি বলে, ওহ, আর এই কাজের জন্য আমাকে ধন্যবাদ বলার দরকার নেই। যদি অন্য সবাই আমাকে তার মানা না দিত তাহলে আমি কিছুই করতে পারতাম না। সে বলে, হ্যাঁ, কিন্তু এটা সম্ভব হয়েছে শুধু তোমার কারণে, তাই প্লিজ আমার ধন্যবাদ অ্যাকসেপ্ট করো। হিবিকি খুশি হয়ে হাসে এবং বলে, ঠিক আছে। হিবিকির এই কিউট হাসি দেখে জুয়েলও যেন গলে যায়, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করে বলে, আমি এই ম্যাটারের জন্য গ্যাগ অর্ডার ইস্যু করেছি, অর্থাৎ এখানে যা কিছু হয়েছে তা বাইরের কেউ জানবে না। হিবিকি বলে, কিন্তু তুমি এটা কেন করলে? সে বলে, এখন পর্যন্ত কেউ হাইপার কিওর আর পারফেক্ট হিল একসাথে ব্যবহার করেনি। যদি এটা বাইরে জানা যায় তাহলে তারা তোমার সুযোগ নিয়ে টাকা কামাবে। এটা শুনে হিবিকিও একমত হয়। তখন জুয়েল বলে, সম্ভব হলে তুমি অ্যাডভেঞ্চার্সের পার্টিতে জয়েন হও। যদি তোমার আশেপাশে ফ্রেন্ডলি কমব্যাট করার লোক থাকে তুমি নিরাপদ থাকবে। হিবিকি বলে, আমি জানি না এটা করা উচিত কিনা, আর আমি জানি না যে এই শহরে আমি কতদিন থাকব, এবং আমি চাই না যে আমার সমস্যা কারো উপর চাপানো হোক। ঠিক আছে, যদি আমার কমরেড বা কোনো গার্ড থাকে সে অনেক কাজে লাগবে, কারণ আমি একজন নন কমব্যাট পার্সন। জুয়েল বলে, তবে এক উপায় আরও আছে, তুমি একজন বডিগার্ড হায়ার করতে পারো। পরের সিনে আমরা দেখি এক জেলের সিন, যেখানে আমরা এক উলফের মতো বিস্টম্যানকে দেখি, যে অনেক রেগে আছে। ওইখানেরই এক ছোট মেয়ে যে খুব ভয়ে ছিল, সেই বিস্টম্যানকে ধরে রেখেছে। বিস্টম্যান তাকে বলে, চিন্তা করো না, কেউ আমাদের কাছে আসলে আমি তাকে ছিঁড়ে ফেলব। তারপর হিবিকির সিন দেখানো হয়, যে একটা ক্যাসেলে আসে, কারণ তার বডিগার্ডের দরকার ছিল। তখন সেখানে একটা বাটলার চলে আসে। বাটলারটা অনেক বেশি উইয়ার্ড ছিল। সে খুব অদ্ভুত আচরণ করতে শুরু করে। সে হিবিকিকে শুঁকতে থাকে আর বলে, তোমার শরীর থেকে অনেক বেশি স্মেল আসছে। এটা শুনে হিবিকি বলে, ভাই তুমি চিন্তা করো না, আমি গোসল করেই এসেছি। আর তখন সেই বাটলার বলতে থাকে যে তোমার শরীর থেকে খুব ভালো স্মেল আসছে। এরপর সে অনেক বডি বিল্ডার লোককে সেখানে নিয়ে আসে আর বলতে থাকে, এদের মধ্যে যাকে পছন্দ হয় তাকে তুমি কিনতে পারো। কিন্তু হিবিকি বলতে থাকে যে এদের মধ্যে কাউকেই তার দরকার নেই, কারণ তাদের সবার পাওয়ারই অনেক কম ছিল। তারপর সে ভাবে হয়তো আমারই বডিগার্ড খুঁজতে হবে। তখন সেই বাটলার বলতে থাকে যে তোমার চিন্তা করার দরকার নেই, আমি এই কাজে তোমাকে সাহায্য করব। এরপর সে আবারও তাকে শুঁকতে থাকে, আর এতে হিবিকির খুব অদ্ভুত লাগে। তখন হিবিকি বাটলারের পাওয়ার চেক করে, আর তখন জানা যায় যে তার কাছে মানি স্মেল করার পাওয়ার ছিল। এরপর বাটলার তাকে একটা অদ্ভুত জায়গায় নিয়ে যায় আর বলতে থাকে, তোমার ওই অন্ধকার জায়গায় একদমই যাওয়া উচিত না, কারণ ওই জায়গাটা খুবই বিপজ্জনক, সেখানে খুব বিপজ্জনক লোকেরা থাকে। আর হিবিকি বুঝতেই পারে না যে বাটলার আসলে কি বলতে চাইছে। এটা দেখে বাটলার ভালোভাবে বুঝিয়ে বলতে শুরু করে।
বাটলার বলতে থাকে যে সেখানে অনেক পাওয়ারফুল বডিগার্ড আছে ঠিকই, কিন্তু সত্যি বলতে তুমি তাদের ভালোভাবে ব্যবহার করতে পারবে না। এটা শুনি হিবিকিও অনেক অবাক হয়ে যায় আর ভাবতে থাকে হয়তো সেখানে আমার মতো অন্য ওয়ার্ল্ড থেকে আসা লোকজন থাকবে। এটা ভেবে সে বাটলারকে বলে, তুমি আমাকে একবার সেখানে নিয়ে চলো, আমি দেখতে চাই ওরা কেমন। এটা শুনে বাটলারের কাছে আর কোনো অপশন থাকে না। এরপর সে হিবিকিকে সেখানে নিয়ে যায়, আর সেখানে একটা জেলের মতো জায়গা ছিল। তখন আমাদের জেলের ভিতরেই একটা উলফম্যানকে দেখানো হয়, আর তার সাথে একটা মেয়েও ছিল। আর উলফম্যানটা যখনই হিবিকিকে দেখে তখনই অনেক রেগে যায় আর বলতে থাকে, তোমার এখান থেকে চুপচাপ চলে যাওয়া উচিত। আর আমরা জানতে পারি যে উলফম্যান আসলে ওই মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করছিল। তখন হিবিকি বাটলারকে বলে, এদের জেলে কেন রাখা হয়েছে? তখন জানা যায় যে মেয়েটার মধ্যে অনেক বেশি পাওয়ার ছিল, এই কারণে কিছু লোক তার পাওয়ারকে খারাপ কাজে ব্যবহার করতে চাইছিল। কিন্তু এখনও সে ছোট ছিল, তাই সে নিজের পাওয়ার ঠিকমতো ব্যবহার করতে পারছিল না, আর এতে অনেক সমস্যা হচ্ছিল। আর এই উলফম্যানটাও মেয়েটাকে প্রোটেক্ট করার চেষ্টা করছিল, কারণ মেয়েটা অনেক কিউট ছিল। হিবিকি এখন তার পাওয়ার চেক করে। তখন সে জানতে পারে যে সে আগে একজন হিরো ছিল, কিন্তু এখন তার উপর একটা কার্স লেগে আছে, যার কারণে এখন তার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, সাথে তার লেভেলও অনেক কমে গেছে। আর মেয়েটার কাছেও খুব স্পেশাল ধরনের পাওয়ার ছিল, যদিও সে সেটা ভালোভাবে ব্যবহার করতে পারছিল না। এরপর হিবিকি ভাবে, আমার মনে হয় এদের কিনে নেওয়া উচিত আর এদের নিজের টিমে নেওয়া উচিত। সে ভাবতে থাকে যে গডও মাঝে মাঝে কী সব কাজ করে, মানে একটা ছোট বাচ্চাকে এত বেশি পাওয়ার দিয়ে দিয়েছে। ঠিক তখনই একটা আওয়াজ বলে, তুমি রিলিজ মেকার ব্যবহার করে ওই লোকটার কার্স সরাতে পারো, মানে উলফম্যানটার। এটা শুনে হিবিকিও অনেক খুশি হয়ে যায় যে সে তার কার্স সরাতে পারবে। বাটলার শুরুতে মানা করছিল উলফম্যানকে না নেওয়ার জন্য, কিন্তু হিবিকি তার কথা শোনে না। এরপর বাটলারের কাছেও আর কোনো অপশন থাকে না। এখন হিবিকি, উলফম্যান আর মেয়েটাকে নিয়ে একটা জঙ্গলের মধ্যে চলে আসে। উলফম্যান বলতে থাকে যে, তুমি এখানে কি করতে চলেছো? আমার সাথে বা এই মেয়েটার সাথে যদি কোনো খারাপ কাজ করার চেষ্টা করো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। সেটা বলে, কিন্তু আমরা দেখি যে উলফম্যানটার একটা পা আর দুইটা হাত ছিল না। এটা শুনে হিবিকি বলে, আরে আমি বাচ্চাটার সাথে খারাপ কাজ করবই বা কেন? আমি তো তোমাকে হিল করার চেষ্টা করছি। এটা শুনে উলফম্যানের বিশ্বাস হচ্ছিল না যে কেউ বিনা কারণে তাকে কেন হিল করবে। এরপর মেয়েটাও উলফম্যানকে শান্ত থাকতে বলে। সে বলে, তুমি আমাকে অনেক সাহায্য করেছো, এখন তোমাকে সাহায্য করার পালা আমার। এরপর হিবিকি সেই মেয়েটার সাথে কথা বলতে শুরু করে। সে বলে, আমার একটু এমপির দরকার, মানে ম্যাজিক পাওয়ার, আর এতে তোমার সাহায্য লাগবে। এরপর হিবিকি মেয়েটির সাথে কন্ট্রাক্ট করে আর নিজের স্কিল দিয়ে তার এমপি কিছুটা অ্যাবজর্ব করতে শুরু করে, যাতে তার পাওয়ার বেড়ে যায় আর সে উলফম্যানকে হিল করতে পারে। এখন দেখা যায় হিবিকি অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে। মেয়েটার সাহায্যে হিবিকি এখন উলফম্যানকে হিল করে দেয়। উলফম্যান একদম আগের মতো ঠিক হয়ে যায়। এটা দেখে উলফম্যানের খুব ভালো লাগে। উলফম্যান এখন হিবিকিকে অনেক ধন্যবাদ দিতে থাকে, আর সাথে মেয়েটার কাছেও গিয়ে তাকেও অনেক ধন্যবাদ দিতে থাকে। তখন হিবিকি বলে, আমি জানি এখনও তোমার উপর একটা কার্স আছে। এটা শুনে উলফম্যানও অনেক অবাক হয়ে বলে, তুমি এসব কিভাবে জানো? কারণ আমি তো এসব এখনো কাউকে বলিনি। এরপর হিবিকি তার অ্যাপ্রেজার আই সম্পর্কে বলতে থাকে, যে এর সাহায্যে সে কারো পাওয়ার বা কারো কার্স সম্পর্কে জানতে পারে। এটা শুনে উলফম্যান অনেক অবাক হয়ে যায়, কারণ সে জানতো এই স্কিল খুব কম লোকের কাছেই থাকে আর অনেক পাওয়ারফুল লোকদের কাছেই থাকে। এরপর হিবিকি এখন কার্স সরানোর ম্যাজিক ব্যবহার করতে শুরু করে। তখন উলফম্যানের সাথে অনেক অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। তার শরীর থেকে অনেক নেগেটিভ অরা চলে আসে আর তার হাত পা শিকলে বেঁধে যায়। তখন হঠাৎ আকাশে একটা বড় সিজার চলে আসে আর সেটা সরাসরি উলফম্যানের উপর পড়ে, আর এর সাহায্যে তার শরীরে থাকা শিকলগুলো ভেঙে যায়। এতে বোঝা যায় যে তার কার্স কিছুটা দূর হয়ে গেছে। এরপর উলফম্যান অনেক খুশি হয় আর হিবিকির কাছে নিজের আচরণের জন্য ক্ষমা চাইতে থাকে। এরপর সে বলতে থাকে যে সে তার সাথে একটা কন্ট্রাক্ট করতে চায়, যাতে সে নিজের সোল তাপিয়ে দিতে পারে। এটা শুনে হিবিকিরও অনেক ভালো লাগে, কিন্তু সে বুঝতে পারে না এর মানে কি। এরপর জানা যায় এটা এক ধরনের কন্ট্রাক্ট ছিল, যার মাধ্যমে সে নিজের লয়্যালটি প্রমাণ করতে চাইছিল, অর্থাৎ উলফম্যান হিবিকির সার্ভেন্ট হতে চাইছিল। এটা শুনে হিবিকিরও অনেক ভালো লাগে। এরপর হিবিকি তার সাথে কন্ট্রাক্ট করে ফেলে, আর কন্ট্রাক্ট করার সাথে সাথেই দুজনের হাতের ওপর একটা চিহ্ন তৈরি হয়ে যায়। এখন তারা কেউই একে অপরের লয়্যালটি ভাঙবে না।
এরপর আমাদের অ্যামেলিয়ার সিন দেখানো হয়, আর তারা এখনও রাস্তায় ট্রাভেল করছিল। তারা অনেক ক্লান্ত হয়ে গেছে, বিশেষ করে তার মেয়ে স্টিলিয়া তো অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে। তখন অ্যামেলিয়া বলতে থাকে যে তার মনে হচ্ছে সামনে তারা একটা হট স্প্রিং দেখতে পাবে, তাই তাদের দ্রুত সেখানে গিয়ে গোসল করা উচিত। এটা শুনে স্টিলিয়া অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, কারণ সে অ্যামেলিয়ার সাথে গোসল করতে পারবে। এরপর হিবিকি আর উলফম্যান দুজন নিজেদের মধ্যে কথা বলছিল, আর সাথে হিবিকি সিস্টেমটাকে বলে যাচ্ছিল যে তার অনেক স্কিল এখন লেভেল আপ হয়ে গেছে। এটা দেখে উলফম্যান তাকে জিজ্ঞেস করতে থাকে যে আপনি একা একা কার সাথে কথা বলেন। এটা শুনে হিবিকি বলে যে তার কাছে একটা সিস্টেম আছে যেটা তাকে বলে দেয় কি করা উচিত। এই কথা শুনে উলফম্যান, যার নাম ক্লাউডি, অবাক হয়ে যায়। সে বলে আপনার কাছে টিউটোরিয়াল স্কিল আছে? ক্লাউডি এখন বুঝে যায় যে হিবিকি অন্য এক দুনিয়া থেকে এসেছে এবং সে গড চোজেন। এখন এই বাচ্চা মেয়ে, যার নাম লিয়ানা, সে এই ব্যাপারে কিছুই জানে না, তাই সে জানার চেষ্টা করে। এখন ক্লাউডি বলে এরা এমন কিছু মানুষ যাদের গড অন্য দুনিয়া থেকে ডেকে আনে, এবং যে গড ডেকে আনে সে তাকে নিজের ম্যাজিক পাওয়ার দেয়। কিন্তু হিবিকির কাছে যে পাওয়ার আছে তা দেখে মনে হচ্ছে যেন যে গড হিবিকিকে সুমন করেছে তিনি গডদের চিফ। ওই গড নিজের প্রশংসা শুনে বলে আমি এতটাও বিশেষ নই। তখন ক্লাউডি বলে হিবিকির যত এবিলিটি আছে সবই খুব ইউনিক এবং খুবই বিপজ্জনক। আমাদের মাস্টারের কাছে এমন স্কিল আছে যেগুলোকে আমরা ট্রিপলএস র্যাঙ্কও বলতে পারি, কারণ এগুলোর সাহায্যে মাস্টার সব কিছু করতে পারেন। সেই সময় হিবিকি বলে লিয়ানার কাছেও তো সিজের ম্যাজিক পাওয়ার আছে, আর ক্লাউডি তোমার কাছে হিরোর পাওয়ার আছে। তখন ক্লাউডি বলে সিজের পাওয়ার অনেক সময় আউট অফ কন্ট্রোল হয়ে যায়, যার কারণে যে কোনো মানুষের ক্ষতি হতে পারে। সেই কার্স কাটার ব্যাপারে এখন হিবিকি ভাবছিল, কিন্তু সেটা কোনো সাধারণ কার্স ছিল না, বরং এরা ম্যাজিক ব্যান ছিল। মানে তাকে নিজের অ্যাবিলিটিগুলো শিখতে হবে এবং সব সময় রাগের মধ্যে থাকা যাবে না। যদি সে সব সময় রেগে থাকে তাহলে তার অ্যাবিলিটি আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। সে এই সব কথাই তাদের বলছিল, এই সব চিফ গড দেখছিল। সে এখন বলে আমি লিয়ানাকে এই ধরনের ব্যান দিইনি, এটা অন্য কোনো গড দিয়েছে। মানে প্রত্যেক মানুষের ওপর কোনো না কোনো গডের ব্লেসিং থাকে এবং তারাই তাদের স্কিল দেয়। তখন ক্লাউডি বলে নিশ্চয়ই এই ম্যাজিকের ব্যান অন্য কেউ নয়, গড অফ ম্যাজিশিয়ান দিয়েছে, যাতে সে দেখতে পারে যে ভবিষ্যতে লিয়ানা কি করে। এই কথা শুনে হিবিকি নিজেও অবাক হয়ে যায় যে কোনো গড কেন চাইবে একটা ছোট্ট মেয়ের উপর এমন কিছু করতে। এদিকে চিফ গড বলে আমি তো বলেছিলাম এটা আমার ভুল নয়। কিন্তু তখন সেখানে গড অফ ম্যাজিক চলে আসে। সে এখন হিবিকিকে বলে তুমি চিন্তা করো না, আমি তোমাকে একটা স্কিল গ্রিমোর দিয়েছি। ওই এবিলিটির সাহায্যে যখনই লিয়ানা নিজের পাওয়ার ব্যবহার করবে তখন হিবিকি তার পাওয়ার ঠিক করতে পারবে বা তার কোনো ক্ষতি হতে দেবে না। এটা শুনে হিবিকিরও অনেক ভালো লাগে। এরপর জানা যায় যে ম্যাজিক অফ গড একভাবে হিবিকিকে চিনত, কিন্তু তার মনে পড়ছিল না সে হিবিকিকে কোথায় দেখেছে। এখন হিবিকি নিজের পাওয়ার ব্যবহার করে যেটা গড তাকে দিয়েছিল, আর তখন সেখানে একটা ভয়ঙ্কর ক্যাট চলে আসে। সেটা ছিল এক ধরনের গ্রিমোর ক্যাট, যেটা দেখতে অনেক কিউট হলেও খুব বিপজ্জনক ছিল। এখন তারা ওই ক্যাটের নাম রাখে ভেন। এখন ভেন বলতে থাকে যে সে লিয়ানার পাওয়ার কন্ট্রোল করতে হিবিকিকে সাহায্য করবে। ভেন অনেক কিউট ছিল, এই কারণে হিবিকি আর লিয়ানা তাকে অনেক আদর করতে শুরু করে। যদিও ভেন অনেক পাওয়ারফুল ছিল, তারপরও তারা তাকে খুব আদর করতে থাকে। এটা দেখে ক্লাউডি অনেক রেগে যায়, কারণ সেও তো একটা বিস্ট, কিন্তু তাকে তো কখনো এইভাবে আদর করা হয় না। তাই ক্লাউডি ভেনের ওপর চিৎকার করতে শুরু করে। এটা দেখে ভেনও অনেক ভয় পেয়ে যায়। এরপর আমাদের অ্যামেলিয়ার সিন দেখানো হয়। যারা হট স্প্রিংয়ে গোসল করছিল তখন ইভিল অ্যামেলিয়াকে বলে আমি কি তোমার পেট ধুয়ে দিতে পারি। এটা শুনে অ্যামেলিয়ার খুব ভালো লাগে, কিন্তু স্টিলিয়ার খুব রাগ হয়, কারণ স্টিলিয়া এটা করতে চাইছিল। তাই সে ইভিলকে বলে না, তুমি এটা একদমই করবে না। আর এখন এর নেক্সট এপিসোড দেখার জন্য তাড়াতাড়ি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিও, যাতে এই অ্যানিমের নেক্সট এপিসোড আপলোড দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।